আচ্ছা, একবার ভাবলে অবাক হতে হয়। এমন একটা গ্রাম যা যেন সময়ের এক অসীম সীমানায় হাজার বছর ধরে একেবারে থমকে আছে। জহির রায়হানের কালজয়ী সৃষ্টি হাজার বছর ধরে ঠিক এমনই এক আখ্যান। আজকের এই বিশ্লেষণে আমরা ডুব দেব এই কালজয়ী উপন্যাসের গভীরে আর তুলে আনব এর ভেতরে লুকিয়ে থাকা নানা রূপরেখা। এই সাহিত্যকর্মটার মূল শক্তি হল এর চমৎকার একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য। একদিকে মন ভালো করা রূপকথার মতো গ্রামীণ পরিবেশ, অন্যদিকে বেঁচে থাকার এক তীব্র রূঢ় বাস্তবতা। লেখক অত্যন্ত সুনিপুণভাবে একদিকে লোককথার মায়াজাল আর অন্যদিকে টিকে থাকার কঠিন সংগ্রামকে মিলিয়ে দিয়েছেন। এই দুয়ের অসাধারণ মেলবন্ধনই আসলে এর মূল আকর্ষণ। বইয়ের শুরুতেই দারুণ জাদুকরী একটা কথা আছে, বৈশাখী পূর্ণিমা রাতে পরীরা নেমে আসত এই পৃথিবীতে। আহা, লাইনটা জাস্ট একবার গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি। একেবারে নিমেষেই যেন আমাদের নিয়ে যায় সেই গ্রামের পৌরাণিক উৎপত্তির এক মায়াবী পরিবেশে। পুরো গ্রামটি যেন এক জাদুকরী আবহে আচ্ছন্ন হয়ে আছে। তো আমাদের আলোচনার প্রথম পর্ব ১ নম্বর, গ্রামের পৌরাণিক পটভূমি। লেখক এখানে দারুণ একটা কাজ করেছেন। তিনি গ্রামটাকে শুধু একটা সাধারণ গ্রাম হিসেবে দেখাননি, বরং এর সাথে জুড়ে দিয়েছেন বিশাল সব ইতিহাস আর লোককথা। এই যেমন ধরুন শাহ-সুজার শ্রমিকদের বানানো সেই অনন্ত মোগলাই সড়ক, কিংবা যুগ যুগ ধরে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা বিশাল সব দটগাছ। আর হ্যাঁ, সেই কিংবদন্তির দিঘির কথা ভোলা যায়, যা নাকি পরীরা এক রাতেই খুঁড়েছিল। এই সব কিছু মিলে গ্রামটার যেন একটা অন্যরকম মায়াবী শেকড় তৈরি হয়েছে, যা একে বাইরের পৃথিবী থেকে একেবারেই আলাদা করে রাখে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। ২ নম্বর, মকবুল এবং তার স্ত্রীরা। রূপকথার সেই মায়াজাল থেকে বেরিয়ে যদি আমরা গ্রামের ভেতরের আসল পারিবারিক চিত্রটা একটু চোখ রাখি, তাহলে মকবুলের এই বহুবিবাহ ভিত্তিক সংসারের চিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তার ৩ স্ত্রীর বয়সের গ্যাপ আর স্বভাবের পার্থক্যটা একবার খেয়াল করলে ব্যাপারটা পরিষ্কার হবে। বড় বউ আমিনার বয়স ৩০-এর কাছাকাছি, বেশ বাচাল, রকচটা আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেয়। মেজ বউ ফাতেমা ২০-এর কোঠায়, কিন্তু সে রুগ্ন, বছরের অনেকটা সময় কাটায় বাপের বাড়িতে। আর সবার ছোটকে জানেন, টুনি, মাত্র ১৩-১৪ বছরের এক ডানপিটে শামলা রঙের ভীষণ সরল একটা মেয়ে। বয়সের এই বিশাল পার্থক্যটাই কিন্তু সংসারের ভেতরে চিত্রটাকে অনেক বেশি জটিল করে তুলেছে। আর এই জটিলতার সবচেয়ে বাস্তব রূপটা দেখা যায় রাতের বেলা। মকবুল যখন গভীর রাতে তার স্ত্রীদের জোর করে ঢেকিতে ধান ভানতে বাধ্য করে, সে এক ভয়াবহ অবস্থা। শুধু যে হাড় ভাঙা শারীরিক খাটনি তা নয়, এর সাথে পারিবারিক যে চাপা উত্তেজনা বা টেনশন এখানে ফুটে উঠেছে, সেটা আসলে সেকালের গ্রামীণ নারীদের প্রতিদিনের রূঢ় বাস্তবতারই একটা নিখুঁত প্রতিচ্ছবি। আলোচনার তৃতীয় পর্ব ৩ নম্বর, অনাথ ছেলে মন্টু। মন্টু চরিত্রটা কিন্তু একদম অন্যরকম। সে হল গ্রামীণ কাঠামোর একদম প্রান্তিক, গরিব আর ভূমিহীন শ্রেণীর প্রতিনিধি। নিজের বলতে কোনো জমি জমা নেই, অন্যের জমিতে বা ছোটখাটো টুকটাক কাজ করে তার দিন কাটে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন, সহায় সম্বলহীন হওয়া সত্ত্বেও তার মধ্যে অদ্ভুত একটা শান্ত আর নির্লিপ্ত স্বাধীনতা আছে। আর ঠিক এই জিনিসটাই তাকে গ্রামের অন্যান্য বিত্তবান বা জমির মালিকদের থেকে একদম আলাদা করে দাঁড় করিয়েছে। মন্টু আর টুনির সম্পর্কটার কথা না বললেই নয়। ভীষণ সূক্ষ্ম আর মিষ্টি একটা সম্পর্ক ওদের। রাতের অন্ধকারে মন্টুর মাছ ধরা, টুনির লুকিয়ে লুকিয়ে দেখা, কিংবা ওদের দুজনের সেই নির্দোষ খুনসুটি, এগুলো যেন এক অদ্ভুত মায়ার সৃষ্টি করে। বয়স্ক গ্রামবাসীদের গম্ভীর আর জটিল সংসারের ভিড়ে ওদের এই মিষ্টি সম্পর্কটা তারুণ্যের এক সতেজ, নির্দোষ আর একটুখানি বিদ্রোহী একটা রূপ আমাদের সামনে তুলে ধরে। চলে আসছি চতুর্থ পর্বে ৪ নম্বর, কুসংস্কার এবং গ্রামীণ বাস্তবতা। এবার একটু গভীরে যাওয়া যাক। গ্রামের ওই শান্ত আর মায়াবী আবরণের নিচে যে দুটো আলাদা রূপ লুকিয়ে আছে, তার কন্ট্রাস্ট বা বৈপরীত্যটা সত্যি ভাবার মতো। মানে একটু আগেই আমরা দেখছিলাম পরীদের নিয়ে রোম্যান্টিক সব গল্প আর কিংবদন্তি, আর এখন এর উল্টো পিঠে দেখতে পাচ্ছি চরম দারিদ্র্য আর পারিবারিক দ্বন্দ্বের মতো একদম রূঢ় সব বাস্তবতা। এই অদ্ভুত সহ অবস্থানই মূলত গ্রামীণ জীবনের দ্বিমুখী চরিত্রটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন ধরুন আবুল আর তার স্ত্রী হালিমার মধ্যকার ভয়াবহ দ্বন্দ্বের জায়গাটা নির্মোহভাবে যদি দেখি, এটা আসলে চরম পারিবারিক সহিংসতা আর তার মর্মান্তিক পরিণতির একটা জ্বলন্ত উদাহরণ। আবুলের কিন্তু আগের স্ত্রীদের সাথেও নির্মম আচরণের একটা কালো ইতিহাস আছে, আর এটাই সে সময়কার সমাজের ভেতরে ঘটে চলা নারী নির্যাতনের একটা ভীষণ বেদনাদায়ক দিক আমাদের সামনে উন্মোচন করে। চরম হতাশার বশবর্তী হয়ে গ্রামীণ নারীরা কখনো কখনো কতটা ভয়ানক সিদ্ধান্ত নিতে বাধ্য হতো, হালিমার ঘটনাটা তার একটা বড় প্রমাণ। পেয়ারা গাছে হালিমার সেই গোপনে আত্মহত্যার চেষ্টা আর ঠিক সময়ে মন্টুর নীরব হস্তক্ষেপে তার বেঁচে যাওয়া, এই ঘটনাটা গায়ে কাটা দেওয়ার মতো।
কিন্তু এর চেয়েও চাঞ্চল্যকর সত্যিটা কি জানেন? গ্রামের মানুষ এই ধরনের করুণ ঘটনাগুলোকে খুব সহজেই ভূতের আছর বলে চালিয়ে দিত। মজু ব্যাপারীর মেয়ের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। মানে শারীরিক বা মানসিক যন্ত্রণাকে স্রেফ অন্ধ কুসংস্কারের চাদরে ঢেকে ফেলার এই যে প্রবণতা, এটা এখানে খুব স্পষ্ট। এবার আমাদের পঞ্চম এবং শেষ পর্ব ৫ নম্বর, ১০০০ বছর ধরে। চলুন আবার একটু বৃহত্তর পটভূমিতে ফিরে যাই আর বোঝার চেষ্টা করি উপন্যাসের এই ১০০০ বছর ধরে নামটার আসল অর্থ কী। গভীর রাতে সুরতালির ওই সুর করে পুঁথি পাঠ করা আর গ্রামের সবার এক জায়গায় জড়ো হয়ে সেটা মন্ত্রমুগ্ধের মতো শোনা, এই যে দৃশ্যটা, এটাই প্রমাণ করে গ্রামের মানুষ কিভাবে তাদের অতীত ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছে। এই সংস্কৃতিগুলো আসলে প্রজন্মের পর প্রজন্ম ধরে একদম একইভাবে টিকে আছে। আর ঠিক এভাবেই একটা অপরিবর্তনীয় চক্র চলতে থাকে। মানুষের ব্যক্তিগত জীবনে যত ট্র্যাজেডি আসুক, যত গোপন ইচ্ছেই অপূর্ণ থাকুক না কেন, সমাজের মূল চাকাটা কিন্তু ঠিক আগের মতোই ঘুরতে থাকে। ওই অবিরাম বিয়ের আলোচনা, দেনমোহরের দর কষাকষি, কৃষিকাজ করে প্রতিদিন বেঁচে থাকার হাড় ভাঙা সংগ্রাম আর নিজেদের ভাগ্যের প্রতি অন্ধ একটা আত্মসমর্পণ, এগুলো যেন যুগ যুগ ধরে একই জায়গায় আটকে আছে। সমাজ তার নিজের নিয়মেই চলছে, কারো জন্য যেন তার থামা সময় নেই। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটি গ্রাম ১০০০ বছর ধরে ঠিক এই একই রকমভাবে অপরিবর্তিত থাকা, এটা কি কোনো আরামদায়ক স্থিতিশীলতা, নাকি পুরোটাই এক মর্মান্তিক স্থবিরতা? একদিকে ঐতিহ্য ধরে রাখার একটা অদ্ভুত প্রশান্তি, আর অন্যদিকে কুসংস্কার ও বঞ্চনার চক্রে আটকে থাকা। এই দ্বন্দ্বটাই আসলে পুরো উপন্যাসের প্রাণ। এই গভীর চিন্তার খোরাক নিয়েই আজকের আয়োজন শেষ করছি। জ্ঞানার্জনের এই যাত্রায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।